বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত আমাদের বাদুল্লাহ একাডেমি কর্তৃক পরিচালিত ভার্চুয়াল রিটেন কোচিং এ। আজকে আমরা শিখব আমাদের কিভাবে কন্ডোনেশন ড্র করতে হয়, কন্ডোনেশন পিটিশন কিভাবে ড্র করতে হয়। তো আমরা বিভিন্ন সময় এই কন্ডোনেশন পিটিশন আমাদের প্রয়োজন হবে। তো তোমরা সকলেই জানো কন্ডোনেশন পিটিশন সাধারণত দিতে হয় যে একটা নির্ধারিত সময়ে মামলা বা কোনো দরখাস্ত বা অন্য কিছু যখন আমরা করতে না পারি, যদি আমরা দায়ের করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এই কন্ডোনেশন পিটিশন দিতে হয়। তাহলে প্রথমে আমরা দেখব যে when petition may be filed, কখন কন্ডোনেশন পিটিশন ফাইল করা যায়? কন্ডোনেশন পিটিশন তখনই ফাইল করা যায় যে whenever we fail to present a case or an application or a petition or an appeal to the court in due time. Due time means the prescribed time. That is the time which has been prescribed or limited by the first schedule of the law of limitation. অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট 1908 এর প্রথম তফসিলে যে সময়সীমা আছে, সেই সময়সীমার মধ্যে যদি আমরা কোনো আপিল দায়ের করতে ব্যর্থ হই অথবা কোনো মামলা দায়ের করতে ব্যর্থ হই অথবা কোনো দরখাস্ত দাখিল করতে ব্যর্থ হই, তখন আমাদের এই কন্ডোনেশন পিটিশন ফাইল করতে হয়। তো এক কথায় অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এতটুকু মনে রাখলে চলবে, যদি নির্ধারিত সময়ের মধ্যে আমরা যদি কোনো আপিল দায়ের করতে ব্যর্থ হই অথবা কোনো দরখাস্ত দাখিল করতে ব্যর্থ হই অথবা কোনো মামলা দায়ের করতে ব্যর্থ হই, তখন আমাদের এই কন্ডোনেশন পিটিশনটা প্রয়োজন হয়। তারপর আমরা দেখব যে if we fail to institute a suit or prefer an appeal or making an application within the time prescribed, therefore in the limitation act. তাহলে লিমিটেশন অ্যাক্টে যে নির্ধারিত সময়সীমা দেওয়া আছে একটা মামলা দায়েরের অথবা আপিল দায়েরের অথবা কোনো দরখাস্ত দাখিলের, সেই সময়সীমার মধ্যে যদি আমরা সেটা করতে না পারি, ব্যর্থ হই, তাহলে আমাদের এই দরখাস্তটা দায়ের করতে হয়, কন্ডোনেশন পিটিশন বা বিলম্ব মার্জনার দরখাস্ত। এখন নাও উই সি যে in which cases condonation petition may be filed. কোন কোন ক্ষেত্রে কন্ডোনেশন পিটিশন দায়ের করা যাবে সেখানে আমরা বলবো as per the provision of section 5 in the following cases, a petition for condonation of delay may be filed. এখন ফলোইং ম্যাটার্স গুলো কি আমরা যদি নাম্বার করি, সেটা হলো আপিল, যে কোনো আপিলের ক্ষেত্রে, অথবা রিভিশন অথবা রিভিউ অথবা
leave to appeal an application. তাহলে এই these 5 cases, in these 5 cases we may seek for a condemnation. If we fail to present any appeal or any revision or any review application or leave to appeal petition or any application within the time prescribed therefore. তাহলে শুধুমাত্র এই 5টা বিষয়ের ক্ষেত্রে, এই 5 ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা কন্ডোনেশন চাইতে পারবো, অন্য কোনো ক্ষেত্রে আমরা চাইতে পারবো না। তাহলে there are 5 things, that is আপিল আমাদের যে নির্ধারিত সময়সীমা আছে, যেমন আমাদের সিভিল আপিল আমরা ডিস্ট্রিক্ট জাজ কোর্টে 30 দিনের মধ্যে দায়ের করব, সেটা যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা কন্ডোনেশন অ্যাপ্লিকেশন দিতে পারবো। অথবা কোনো ক্রিমিনাল মামলা, এটাও আমাদের 30 দিনের মধ্যে সেশন কোর্টে দায়ের করতে হবে, সেটা যদি আমরা দায়ের করতে ব্যর্থ হই তাহলে এটা হবে, এই আমাদের কন্ডোনেশন আমরা চাইতে পারবো। সব ক্ষেত্রে যে নির্ধারিত সময়সীমা এই তামাদি আইনে আছে, সেই সময়সীমার মধ্যে দিতে না পারলে আমরা এই কন্ডোনেশনটা চাইতে পারবো। ওকে, এখন এই কন্ডোনেশনের বিষয়টা যদি সুস্পষ্টভাবে আইনে না থাকে, কোন আইনে না থাকে, প্রচলিত বিশেষ আইনে যদি না থাকে তাহলে দেওয়া যাবে না। প্রচলিত বিশেষ আইন বলতে কোনগুলোকে আমরা মিন করতেছি, যেমন আমাদের দ্য ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1985, ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1985, সেক্ষেত্রে আমরা এটা দায়ের করতে পারবো। ওকে, কন্ডোনেশন চাইতে পারবো। তারপরে ধর অন্য কোনো আইনে যেখানে সুস্পষ্টভাবে বলা আছে, সেই সকল আইনে আমরা কন্ডোনেশন চাইতে পারবো, তাছাড়া অন্যখানে কন্ডোনেশন চাইতে পারবো না। ওকে, এখন আসলে আমরা দেখব যে হাউ টু ড্রাফট অ্যান অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন, বিলম্ব মৌকুফের দরখাস্ত আমরা কিভাবে তৈরি করব। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে এই পিটিশনটা তৈরি করার what are the rules to be followed for drawing a condonation petition. তাহলে রুলস এর ক্ষেত্রে আমরা দেখব কিছু রুলস আছে, যেমন ধরো it is to be drawn on পেপার, কার্টিস পেপারে আমাদের তৈরি করতে হবে। তারপরে only one side of the paper shall be used, একদিকে শুধুমাত্র লেখা যাবে। মার্জিন is to be left, আমাদের মার্জিন দিতে হবে। CF is to be paid, কোর্ট ফি দায়ের করতে দিতে হবে। আর কি করতে হবে, it is to be signed, এটা স্বাক্ষরিত হতে হবে। ওকে, স্বাক্ষরিত হতে হবে। এরপরে এখন আমরা দেখব format of drawing a nation application. ফরম্যাটের ক্ষেত্রে কি লাগবে আমাদের, আমরা প্রথমে কি লিখব, নেম অফ দা, আদালতের নাম লিখব।
কিভাবে লিখবো? যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি এর আগে, ইন দা কোর্ট অফ, যে আদালত আমরা লিখবো সেই আদালতের নাম লিখবো। যেমন মনে করো ধরো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে আমরা ফাইল করতেছি, in the court of senior assistant judge, like this. Okay. তারপর আমাদের নিয়ম অনুযায়ী কি আসবে? নাম্বার অফ দা সুট, যে মামলার অধীনে আমরা কন্ডেনশন চাচ্ছি সেই মামলাটার নাম দিতে হবে, নাম্বার দিতে হবে। যেমন আমরা কিভাবে দেব? সিভিল সুট নং of 2019, লাইক দিস। আদালতের নাম দেব আমরা, সরি মামলার নাম্বার দেব। তারপরে আমাদের নাম দিতে হবে নেম অফ দা পার্টিস। পার্টিসের নাম আমরা দুইভাবে লিখতে পারি। যেভাবে লিখি আমরা আগে প্লেনটিভ শব্দটা লিখবো, লিখে মনে করো মিস্টার রহমান, তার বয়স আমরা একটা দিলাম, তারপরে এই ডট ডট দিতে পারি আমরা এইভাবে। সেক্ষেত্রে অবশ্য এখানে প্লেনটিভ দেওয়াটা ভালো হবে, প্লেনটিভ। তারপরে হলো ভার্সেস মিস্টার জামাল 25, the defendant, like this. এইভাবে আমরা দেব নেম অফ দ্য পার্টিস। তারপরে আমরা দেব সাবজেক্ট। সাবজেক্ট আমরা অ্যাপ্লিকেশনের সাবজেক্ট। তাহলে আমাদের এটার সাবজেক্ট কি হবে? the prayer for condonation of delay, বিলম্ব মওকুফ, delay, the prayer for condonation delay under section 5 of the Limitation Act 1980. তারপর আমাদের introductory sentence, the petitioner most respectfully states as এইভাবে আমরা দেব। তারপরে এখন আমাদের বডি অফ দ্য প্লেট, বডি অফ দ্য পিটিশন, বডি অফ দ্য পিটিশন, বডি অফ দ্য পিটিশন। বডি অফ দ্য পিটিশনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে ফ্যাক্টসটা, হোয়াই or what are the reasons prevented the petitioner to attend at the trial of the court, এইটা আমাদের ডিফারেন্ট স্টেজ প্যারা প্যারা অনুচ্ছেদে বিভক্ত করে লিখে দিতে হবে। তাহলে বডি অফ দ্য পিটিশন আমরা কিভাবে লিখবো? যেমন আমরা লিখতে পারি the facts of the case, মামলাটার ঘটনাটা আমরা লিখতে পারি। আর কি লিখতে পারি আমরা? the reasons of absence, অনুপস্থিতির কারণগুলো আমরা লিখতে পারি। হ্যাঁ, এটাই মেইনলি আমরা লিখবো ডিফারেন্ট প্যারাতে। এরপরে আমরা লিখবো প্রেয়ার কোশ্চেন, আমরা কি চাচ্ছি, প্রেয়ার কোশ্চেন, প্রেয়ার কোশ্চেন আমরা লিখবো। প্রেয়ার কোশ্চেনে তো তোমরা জানো যে therefore
your honor would be kind enough to consider the facts stated above for absence from the court and to have it condoned. And thereby accept the application. এইভাবে আমরা একটা প্রেয়ার প্রশ্ন লিখব। তারপর হলো আমাদের সিগনেচার, সাইন। এই অ্যাপ্লিকেশনে কোনো সত্যপাঠ দেওয়ার দরকার নেই। তাহলে দিজ আর দ্য ফরম্যাট ইউ হ্যাভ টু ফলো ফর ড্রয়িং আ কন্ডোনেশন পিটিশন। এখন আসলে আমি তোমাদের বাস্তবে একটা লিখে দেখাবো যে কিভাবে এই ফরম্যাটটা অনুসরণ করে একটা কন্ডোনেশন বা বিলম্ব মৌখিক দরখাস্ত লিখতে হয়। ওকে, how to draft a condonation application practically. ওকে, প্রথমে আমাদের ফরম্যাট অনুযায়ী কি লিখতে হবে? নেম অফ দ্য কোর্ট। নেম অফ দ্য কোর্ট স্যার বাংলা লিখবেন স্যার। বাংলায় লিখে দেবো? জি স্যার। স্যার ফন্ট সাইজটা একটু বড় করে দিন স্যার। বড় করে দেবো না? জি স্যার, জি স্যার। তাহলে দেখা যাচ্ছে জজ সদর লালমনিরহাট। তারপরে মামলা নাম্বার লিখতে হবে, দেওয়ানি মামলা নম্বর 2019, এরকম একটা নাম্বার লিখে দাও। তারপর হলো বাদী বনাম। স্যার একটা প্রশ্ন আসছিল বিগত সালে, এটা হইলো স্যার ওই যখন সে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারে নাই, খারিজ করে দিছে। এইখানে স্যার ওই কোশ্চেনটা আপনার এখানে সলভ করা আছে বইতে, পেজ নাম্বার হইলো 205 স্যার। এখন স্যার এই দেওয়ানি মামলা পুনরুজ্জীবিত দরখাস্তের সাথে যেহেতু আমরা তো আমাদের ইয়েটা দিতেছি, তাইলে পুনরুজ্জীবিত দরখাস্ত দিলে তো স্যার আলাদা একটা নাম্বার হওয়ার কথা নতুন করে, ওইটা কি স্যার এখানে উল্লেখ করতে হবে দেওয়ানি মামলার নাম্বারের পাশাপাশি? হ্যাঁ, তাহলে নামটা লিখে দাও এটা। স্যার ওইটা তাহলে কিভাবে দিব? এই দেওয়ানির মামলা নাম্বারের এখান দিয়ে স্যার আগে এক্সেপ্ট করাইতে হবে, একসঙ্গে কন্ডোনেশন পিটিশনটাও দিতে হবে। যদি তুমি মনে করো তোমার মামলা খারিজ হয়ে গেছে, এখন তুমি সেটা কন্ডোনেশন চেয়ে রিভাইভ চাচ্ছ, তো কন্ডোনেশন পিটিশনটা এবং তোমার মিস কেসটা অর্থাৎ সানি মামলাটা দুইটাই একসঙ্গে আদালতে দাখিল করতে হবে। তো সানি মামলার যে ইয়া হবে, নাম্বার হবে, সেটা এইটারও ইয়া হবে, নাম্বার হবে। এখন প্রশ্ন আসতে পারে যে মামলাটা তো দায়েরে হলো না, তাহলে নাম্বার কিভাবে পড়বে? এখন তোমার তো মূল মামলা আছে, মূল মামলা যে আছে যেটা খারিজ হয়ে গেছে সেই মামলার রেফারেন্সে এটা করতে হবে, করতে হবে। আর এই সানি মোকদ্দমাটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে ওই মূল মামলার সঙ্গে ট্যাগ করে হয়ে যায়, যার জন্য এটা আলাদা নাম্বার কোনো কোনো ক্ষেত্রে নাও করতে পারে। তবে নিয়ম হলো বা আইন হলো এই সানি মোকদ্দমার আলাদা নাম্বার হবে, তার জন্য আলাদা রেজিস্টার আছে, এটাকে মিসকেস রেজিস্টার বলে। মিসকেস রেজিস্টার বলে। সেক্ষেত্রে স্ট্রিক্ট সেন্সে তোমার আগে এই যে মিসকেসটা আগে তোমাকে রেজিস্টার করাইতে হবে,
সেই রেজিস্ট্রি করাইলে সেই যে নাম্বার পড়বে সেই নাম্বার তোমার এই কন্ডেমনেশন পিটিশনটাতে দিতে হবে। এইটা হলো এক্সাক্ট প্রসিডিউর। হুম, চমৎকার বয়স একদম লাইক দিস। তারপর হলো বিষয়, আমাদের বিষয় হলো যে the limitation এর 5 ধারা বিলম্ব মওকুফের দরখাস্ত। বাদী দরখাস্তকারীর বিনীত নিবেদন এই যে, তারপর আমাদের পার্টিকুলার্স লিখতে হবে। বাদী আদালতে বিগত খ্রিস্টাব্দ তারিখে সত্যের ঘোষণার দাবিতে ঘোষণার দাবিতে 135 এখানে একটু ভুল হয়ে গেছে, সিনিয়র সহকারী সদর এখানে দেওয়ানি এটাতে ইয়া যদি মিস কেস আমরা দেই, আচ্ছা ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। বাদী অত্র বিগত এত খ্রিস্টাব্দ তারিখে সত্যের ঘোষণা দাবিতে এত নম্বর দাবিতে এত নম্বর একটি দেওয়ানি মামলা দায়ের করেন। বাদী দীর্ঘদিন যাবত শরীরে হাজির থেকে নিয়মিতভাবে মামলাটি পরিচালনা করে আসছেন, কিন্তু হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং তার চিকিৎসার জন্য ভারত গমন করায় তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় মামলার কোনো তদবির গ্রহণ করতে পারেননি, গ্রহণ করতে পারেননি। তিনি বিগত 2020
খ্রিস্টাব্দ তারিখে দেশে ফিরে আদালতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে তার মামলাটি খারিজ হয়ে গেছে। বাদীর মামলাটি খারিজ হওয়ার কারণে বাদীর অপূরণীয় ক্ষতি হয়েছে, যা মামলাটি পুনর্জীবিত না করা পর্যন্ত অন্য কোনো ভাবে পূরণীয় নয়। বাদী যদি মামলাটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, তাহলে বিষয় সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাবে। এতে বাদী দুর্দশায় নিপতিত হতে হবে। বাদীর যেহেতু চিকিৎসার কাজে বিদেশে ব্যস্ত ছিলেন, সেই কারণে মামলাটি তদবির গ্রহণ করতে না পারায় তা খারিজ হয়ে যায় এবং খারিজ হওয়ার দিনের মধ্যে জীবনে কষ্ট দেওয়ার নির্ধারিত সময় সীমা ইতিমধ্যে অতিক্রম হওয়ায় বাদীর বিলম্ব মওকুফের প্রার্থনা মঞ্জুর না করা পর্যন্ত বাদী স্থানে মামলা দায়ের করতে পারবেন না। বাদীকে 300 দিনের
বাদীকে চিকিৎসা জনিত কারণে প্রত্যেক দিনের একটা বিশ্লেষণ দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে যে হোয়াই হি হ্যাজ বিন ফেইল টু ফাইল দ্য অ্যাপ্লিকেশন উইদিন দ্য প্রেসক্রাইবড পিরিয়ড। তো এরকম এটাকে বলা হয় এভরিডেস এক্সপ্লেনেশন। এই জন্য আমরা বললাম যে তিনি বিদেশে গিয়েছেন, বিদেশে চিকিৎসার কারণে তিনি 300 দিন আসতে পারেন নাই আদালতে। এইটাকে বলা হচ্ছে এভরিডেস এক্সপ্লেনেশন, যে তিনি এই সময় বিদেশে ছিলেন, হ্যাঁ বিদেশে ছিলেন, চিকিৎসায় ছিলেন। তাহলে এইটাই আমরা লিখতেছি, বাদীকে চিকিৎসা জনিত কারণে 300 দিনের বিলম্ব করে সানি মামলা দায়েরের সুযোগ না দিলে বাদীর অপূরণীয় এখন আসো প্রার্থী বিধায় প্রার্থনা এই যে সানি মামলা দায়েরের 300 দিনের বিলম্ব বাদীর চিকিৎসা জনিত কারণে বিলম্ব হওয়ায় দায়েরের বিলম্বের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে বাদীকে সানি মোকদ্দমার 300 দিনের বিলম্ব বাদীর চিকিৎসাজনিত কারণে এখানে চিকিৎসা মওকুফ করে জনিত কারণে অত্র সানি মামলা দায়েরের 300 দিনের বিলম্ব বাদীর চিকিৎসাজনিত কারণে মওকুফ করে দরখাস্ত দায়েরের বিলম্বের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিয়ে সানি মামলা দায়েরের বিহিত আদেশ দানে সদয় 300 দিন যে বিলম্ব হয়েছে চিকিৎসাজনিত কারণে, এইটা মওকুফ করে বিলম্বের বিষয়টি বিশেষভাবে বিবেচনা নিয়ে বাদীকে সানি মামলা দায়ের বিহিত আদেশ দানে হুজুরের মর্জি হয়। এইভাবে এই অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। এটা কি লেখা হয়েছে? জি স্যার। তাহলে এখন তোমাদের যে কোনো ধরনের বিলম্ব মওকুফ এই ফরম্যাটটা অনুসরণ করে তোমরা লিখতে পারবা, আর কোনো সমস্যা হবে না।